সকল কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এই হামলায় এ পর্যন্ত ২৬ জন পাকিস্তানি নিহত হয়েছেন। অন্যদিকে ভারতীয় ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় হামলার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। এক সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরীফ। আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত ৬টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ভারতের দাবি, তারা পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। আহমেদ শরীফের তথ্য অনুযায়ী বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২টি ৩ বছরের শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ। এছাড়া ৩৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী। মুজাফফরবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে ISPR এর মহাপরিচালক বলেন, সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছেন। কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ১৬ ও ১৮ বছর বয়সী ২ জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছেন। আহমেদ শরীফ আরও বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। আরও ২ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শিয়ালকোট ও সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরীফ। তিনি বলেন, সেখানকার একটি দোকানের সামান্য ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫ বছর বয়সী একটি শিশুও রয়েছে। এর আগে ভোর ৪টার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এ হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা জবাব দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব। পেহেলগামের ঘটনার প্রায় ২ সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে, এ সময় ভারতের অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে দেশটির এই হামলাকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি। গুতেরেস জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের এই সামরিক অভিযান নিয়ে তিনি উদ্বিগ্ন। পাকিস্তান বলছে, ভারত কাপুরুষের মতো গভীর রাতে হামলা চালিয়েছে। তবে তাদের হামলা সফল হয়নি। উল্টো ব্যর্থ হয়ে ৫টি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এদিকে বিশ্বের সব শক্তিধর দেশ আর নেতারা ভারতের এই হামলায় নিন্দা জানিয়েছে।
ভারত দাবি করে 7 মে বুধবার ভোরবেলা তারা পাকিস্তানের ভূখণ্ডে একটি সামরিক অভিযান চালিয়েছে। এই হামলাকে ভারত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ভারতের হামলার ঘটনায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর তথা ISPR মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের হামলায় পাকিস্তানের 6টি এলাকায় 26 জন বেসামরিক মানুষ নিহত ও 46 জন আহত হয়েছেন। পাকিস্তানে হামলার ঘটনায় ভারত জানিয়েছে, আমরা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছি, পাকিস্তানের সামরিক লক্ষ্যে আঘাত করা হয়নি। ভারত টার্গেট বাছার ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে। সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্রচারণামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছিল, পেহেলগাম যারা আক্রমণ করেছে তাদের ছাড়া হবে না, সেই মতো আঘাত হানা হয়েছে। ভারত পাকিস্তানের এই উত্তেজনাকর হামলার প্রেক্ষিতে মুখ খুলেছেন বিশ্ব নেতারা। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করে বলেন, তারা বহু দশক ধরে লড়াই করে আসছে, আশা করি সংঘাত দ্রুত শেষ হবে। এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে ভারত পাকিস্তান উভয় দেশের প্রতিবেশী চীন। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, চীন সন্ত্রাসবাদের সব রূপের বিরোধিতা করে, তবে আমরা ভারতের সামরিক পদক্ষেপ নিয়ে দুঃখ প্রকাশ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীন দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিন, সংযত থাকুন এবং এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলুন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, ভারতের সেনা অভিযান আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। জাপানের মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, কাশ্মীরের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই, তবে সামরিক উত্তেজনা যেন পূর্ণাঙ্গ সংঘাতে রূপ না নেয় সেদিকে খেয়াল রাখা জরুরি। আমরা সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসের পক্ষপাতী। এদিকে ভারতের এই হামলাকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। যে কোনো প্রয়োজনে ভারতের পাশে থাকারও অঙ্গীকারও রয়েছে নেতানিয়াহুর দেশ। গোটা বিশ্ব যেখানে ভারতকে নিন্দার ঝড়ে তুলোধুনা করছে, সেখানে ইসরায়েলের এমন সমর্থন হতবাক করেছে বিশ্ববাসীকে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি শুধু ভারত ও পাকিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীর ইস্যু বহু দশক ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন সেই দ্বন্দ্ব আরও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয়ভাবে উভয় পক্ষকে সংযত রাখার চেষ্টা করেছে। ভারত ও পাকিস্তান যদি এই সংকটের মধ্যেও সংলাপ ও সহনশীলতা বজায় রাখে, তবে এই অঞ্চল ও বিশ্ব উভয়ের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব। তাহলে কি ফ্রান্সই ডোবালো ভারতকে? এমন প্রশ্ন এখন আসতেই পারে। ভারতের অন্যতম আকাশশক্তি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান, যাকে ভারত ঘোষণা করেছিল 5th জেনারেশনের সবচেয়ে সর্বাধুনিক আর ভয়ঙ্কর যুদ্ধবিমান। কিন্তু সেই রাফায়েলই আটকে গেল পাকিস্তানের চীনা রাডারের জালে। পাকিস্তানের আকাশ শক্তির প্রায় শতভাগই চীন আর তুরস্ককে দিয়ে সাজানো। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থাকলেও সেটা আক্রমণে ব্যবহার করা যাবে না চুক্তি অনুযায়ী। আর ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের শক্তিতে বলীয়ান। ফ্রান্সের 5th জেনারেশনের শক্তিকেই ভারত প্রথম ভরসা করে পাকিস্তান আক্রমণের আকাশে ছেড়ে দেয়। কিন্তু ভরসার সেরা অস্ত্র রাফাল চীনা রাডারে ধরা পড়লে পাকিস্তান ভূপাতিত করে মাটিতে নামিয়ে আনে। ভারতের দম্ভ চূর্ণ হয়ে ভূপাতিত হয় পাকিস্তানের ভূখণ্ডে। পাকিস্তান আক্রমণে তাই 3টি রাফাল ব্যবহার করে দেশটির বায়ু সেনারা, কিন্তু সব রাফালকে খেলনায় পরিণত করেছে পাকিস্তান। 3 রাফাল সহ আরও 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাক সেনারা। আর এতেই ভারতের আকাশ শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দিল্লিতেই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এই হামলায় এই পর্যন্ত 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে যদি মনে করা হয় ভারতের এই হামলায় ক্ষতির মুখে পড়েছে কেবল পাকিস্তান, তাহলে ভুল হবে। সমীকরণ পাল্টে পাকিস্তানে চালানো এই হামলায় 5টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান, যা বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলেছে ভারতকে। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আলমের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায়, ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু প্রথম আঘাতেই ভূপাতিত হয়ে ফ্রান্সের তৈরি রাফাল তার সক্ষমতার পরিচয় দিতে পারেনি।
ভারতের এই রাফাল যুদ্ধ বিমান কেনার খবরে এটি মোটামুটি আন্দাজ করা হয়েছিল যে এই যুদ্ধ বিমানগুলোর লক্ষ্য হয়তো পাকিস্তানি হবে, কারণ সম্প্রতি পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছিল। কূটনীতিকরা ধারণা করেছিল যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। সকলের আশঙ্কা সত্যি প্রমাণ করেই পাকিস্তানে গতকাল মধ্যরাতে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে ভারতের 5টি রাফাল যুদ্ধ বিমান গুড়িয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতের দাবি পাকিস্তান তাদের 3টি রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে। বাহওয়ালপুর অঞ্চলের কাছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় পাকিস্তানি রাডার সিস্টেম ভারতীয় যুদ্ধ বিমানটিকে দেখতে পায় এবং সাথে সাথেই গুলি করে ভূপাতিত করে সেটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কেনে ভারত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এই 26 রাফাল যুদ্ধ বিমানের মূল্য প্রায় $740 কোটি। রাফাল যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমান বাহিনী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার MiG-29 জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPI এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়াও লাইন অফ কন্ট্রোল বরাবর দুধনিয়াল সেক্টরে পাকিস্তানের মিসাইল হামলায় একটি সেনাপোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে। দীর্ঘ বিরতির পর এবার প্রকাশ্যে এলেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি, আর তার হুঙ্কারে ভয় আরও বাড়ল ভারতের, এমনটাই দাবি পাকিস্তানের গণমাধ্যমের। পাকিস্তানের রাজনৈতিক অন্তর্দ্বন্দ্ব সব সময় রয়েছে, কিন্তু ভারত ইস্যুতে কোনো অজুহাত ছাড়াই সবাই এক ছাতার নিচে দাঁড়িয়ে যায়। শাহবাজ শরীফকে অবৈধ সরকার মানলেও ভারতের বিরুদ্ধে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও হুঙ্কার দিয়ে পাকিস্তান সরকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ের কথা বলেছেন। এবার প্রকাশ্যে এলেন আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান তিনি। জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন, তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনিই পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন। এই তো কিছুদিন আগেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এই ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন। তিনি জনসমক্ষে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত। তবে প্রায় 2 সপ্তাহ আগে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এই হামলার ঘটনায় কঠোর জবাব দিতে ভারত সরকারের উপর চাপ বাড়ছে। এমন অবস্থায় জেনারেল মুনির কঠোর ভাষায় বক্তব্য দিয়ে পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির। তিনি বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেওয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আরও বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানে জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার শক্ত অবস্থান প্রকাশ এবং জনসমর্থন আদায়ের চেষ্টা হিসেবে। এমন সময় তিনি জনসমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন, যখন কিনা পাকিস্তান বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে। পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটির রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে।
তবে জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে কেবলই একটি রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে না, এর চেয়ে বেশি কিছু এখানে আছে। বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষয়ে কট্টর মনোভাব পোষণ করেন। পাকিস্তানের দুই শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তার ভিত্তিতে বিশ্লেষকরা এমন মত দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয়। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন তা নিয়ে ভারতের অনেকেই এখন উদ্বিগ্ন। তখন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতাকালে তিনি কাশ্মীরকে দেশের প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন। আসিম মুনিরের এই মন্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছে। কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছে তারা। পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমানোর লক্ষ্যে কাজ করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এদিকে পাকিস্তানি কূটনীতিক ও সরকারের মন্ত্রীরা ভারতের সঙ্গে উত্তেজনার বিষয়ে চীনা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। চীন পাকিস্তানের মিত্রদেশ এবং সেখানে তাদের অর্থনৈতিক স্বার্থ আছে। তবে এক্ষেত্রে কূটনীতি খুব একটা কাজে নাও লাগতে পারে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু জাতীয়তাবাদী আদর্শ ধারণ করেন। তিনি নিজ দেশের এবং পাকিস্তানের মুসলিমদের হুমকি হিসেবে দেখেন। ভারত প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করবে বলে ঘোষণা দিয়েছেন মোদী। পেহেলগামে হামলার পর জেনারেল মুনির একেবারে স্পষ্টভাবে মতাদর্শিক ভাষায় কথা বলছেন। তার বক্তব্যের মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি বিশ্বাস করেন না। জেনারেল আসিম মুনির দ্বিজাতি তত্ত্ব প্রসঙ্গটি তুলে ধরেন, যা 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে কাজ করেছে। এই তত্ত্বে বলা হয়েছে হিন্দু ও মুসলিমরা দুটি ভিন্ন জাতি এবং তাদের জন্য আলাদা মাতৃভূমির প্রয়োজন। জেনারেল মুনির এই তত্ত্বকে যেভাবে নতুন করে সামনে নিয়ে এসেছেন এবং আরও যেসব আক্রমণাত্মক মন্তব্য করেছেন তার মধ্যে পাকিস্তানের নীতিতে পরিবর্তনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে ভারতীয়দের অনেকে। কাশ্মীরকে পাকিস্তানের প্রাণশিরা হিসেবে উল্লেখ করে জেনারেল মুনির যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে ভারতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আসিম মুনির আরও বলেন, ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে বিরোচিত লড়াইয়ে আমরা আমাদের কাশ্মীরি ভাইদের একা ছেড়ে দেব না। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এডিটর ইন চিফ শেখর গুপ্ত মনে করেন, যে সময়ে এবং যে বিদ্বেষপূর্ণ ভাষায় জেনারেল মুনির কথা বলেছেন তা ভারতীয়দের জন্য এড়িয়ে যাওয়াটা কঠিন। 2019 সালে কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলাকে কেন্দ্র করে ভারত বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সীমিত সামরিক উত্তেজনা তৈরি হয়। সে সময় জেনারেল আসিম মুনির পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ওই ঘটনার কয়েক মাস পরেই তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে সরিয়ে দেন। পরবর্তী সময়ে ইমরান খান জেনারেল মুনিরকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিলেন, আর তখন থেকেই তাদের দুজনের সম্পর্ক বৈরী হয়ে ওঠে। সামরিক নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর ইমরান খান 2022 সালের এপ্রিলে ক্ষমতা হারান। 7 মাস পর সেনাবাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব নেন জেনারেল মুনির। সাধারণত জনসমক্ষে ব্যাপকভাবে নিজের ভাবমূর্তি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন জেনারেল মুনির। তিনি অসংযত মন্তব্য এড়িয়ে যান এবং তার বক্তৃতাগুলো হয় জোরালো, পরিষ্কার ও প্রায়ই ধর্মীয় আবহে মোড়া। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি বলেন, জেনারেল মুনির গভীরভাবে ধর্মচর্চায় নিবিষ্ট, আর এটাই ভারত সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। হাক্কানির মতে আসিম মুনিরের কাছ থেকে সর্বোচ্চ যা আশা করা যায় তা হলো তিনি উত্তেজনা নিয়ন্ত্রণের পথ খুঁজবেন, তবে সেক্ষেত্রে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে যাবেন। হাক্কানির মতে আসিম মুনির দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যেমন কঠোর মনোভাব বজায় রাখেন, ভারতের ক্ষেত্রেও তেমনই দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পাকিস্তান সেনাবাহিনী বেশ হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে। ভবিষ্যতের যে কোনো শান্তি প্রচেষ্টা বা আলোচনা যেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করতে পাকিস্তানের গোয়েন্দা প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ঐতিহাসিকভাবে এ পদটি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষদের জন্য বরাদ্দ ছিল। এই মুহূর্তে দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে আছে। আক্রমণাত্মক বার্তা ও হুঁশিয়ারি এখন দুই পক্ষের মধ্যকার যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে হিসাব নিকাশে ভুল হওয়ার ঝুঁকিটা প্রকট। ইসলামাবাদের রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হোসেন বলেন, যদি ভারত সামরিক হামলা চালায় পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। জাহিদ আরও বলেন, মোদি এখানেই থামবে কিনা সেটাই প্রশ্ন, কারণ ভারতের সীমিত মাত্রার হামলাও বড় সংঘাতে রূপ নিতে পারে। ভারতের অন্যতম ভরসা ছিল ফ্রান্সের তৈরি সর্বাধুনিক যুদ্ধবিমান রাফাল।
পাকিস্তান আক্রমণে তাই 3টি রাফাল ব্যবহার করে দেশটির বায়ুসেনারা, কিন্তু সব রাফালকে খেলনায় পরিণত করেছে পাকিস্তান। 3 রাফাল সহ আরও 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাক সেনারা। আর এতেই ভারতের আকাশ শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দিল্লিতেই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায় এই হামলায় এ পর্যন্ত 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে যদি মনে করা হয় ভারতের এই হামলায় ক্ষতির মুখে পড়েছে কেবল পাকিস্তান, তাহলে ভুল হবে। সমীকরণ পাল্টে পাকিস্তানে চালানো এই হামলায় 5টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান, যা বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলেছে ভারতকে। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধবিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধবিমান সোভিয়েত আমলের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু প্রথম আঘাতেই ভূপাতিত হয়ে ফ্রান্সের তৈরি রাফাল তার সক্ষমতার পরিচয় দিতে পারেনি। ভারতের এই রাফাল যুদ্ধবিমান কেনার খবরে এটি মোটামুটি আন্দাজ করা হয়েছিল যে এই যুদ্ধবিমানগুলোর লক্ষ্য হয়তো পাকিস্তানি হবে, কারণ সম্প্রতি পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছিল। কূটনীতিকরা ধারণা করেছিলেন যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। সকলের আশঙ্কা সত্যি প্রমাণ করেই পাকিস্তানে গতকাল মধ্যরাতে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতের দাবি পাকিস্তান তাদের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাহাওয়ালপুর অঞ্চলের কাছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় পাকিস্তানি রাডার সিস্টেম ভারতীয় যুদ্ধবিমানটিকে দেখতে পায় এবং সাথে সাথেই গুলি করে ভূপাতিত করে সেটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কেনে ভারত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এই 26 রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার মিগ-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায় দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়া লাইন অব কন্ট্রোল বরাবর দুধনিয়াল সেক্টরে পাকিস্তানের মিসাইল হামলায় একটি সেনাপোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।
অপারেশন সিন্দুরের পরে নতুন কি বার্তা দিতে পারে ভারতীয় সেনারা? দুই দেশেরই দৃষ্টি স্থল, নৌ ও আকাশসীমায়। সেনাঘাঁটিগুলোতে বাজছে যুদ্ধের দামামা। 7 মে রাতে ভারত হঠাৎ করেই পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, আর এর নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান উপযুক্ত সময়ে প্রতিশোধ নেবে। তিনি দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন এবং সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তবে তিনি প্রাথমিকভাবে জানিয়েছেন যে পাকিস্তান পাল্টা আক্রমণ করবে না, শুধু প্রতিহত করবে। তবে তার এমন মন্তব্যকে কেউ কেউ ভীরুতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটা যুদ্ধের কৌশল। 1965 সালে কাশ্মীর দখলের জন্য পাকিস্তান তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপারেশন চালিয়েছিল, যা অপারেশন গিব্রাল্টার নামে পরিচিত। ধারণা করা হচ্ছে এবার কোনো কারণে পাকিস্তান যদি আক্রমণের সিদ্ধান্ত নেয়, তবে তা হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অপারেশন। ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর দেশ যদি সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে শুধু উপমহাদেশ নয়, পুরো বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। যুদ্ধ কখনো সমাধান নয়, বরং ঘরে ঘরে শোক আর দেশের অর্থনীতিতে ধ্বংস ডেকে আনে। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনো কম, কারণ দুই দেশই জানে পরমাণু ক্ষমতাধরদের যুদ্ধ মানে আত্মঘাতী সিদ্ধান্ত। তবুও ভুল বোঝাবুঝি, অতি জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ চাপ যুদ্ধকে আকস্মিক বাস্তবতায় পরিণত করতে পারে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভারতের কাছে এখন রাজনৈতিকভাবে দৃঢ় অবস্থান দেখানো গুরুত্বপূর্ণ। পাকিস্তান অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত, তাই বড় যুদ্ধ তাদের পক্ষে বাস্তবসম্মত নয়। কিন্তু সীমিত প্রতিশোধমূলক হামলা তারা চালাতে পারে, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। পাকিস্তানের অভ্যন্তরেও চাপ বাড়ছে। অর্থনৈতিক মন্দা, ডলার সংকট এবং IMF-এর কঠিন শর্ত পূরণের চাপের মধ্যে হঠাৎ এই হামলা সরকারকে আরও কোণঠাসা করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখন একদিকে আন্তর্জাতিক শান্তি বার্তা দিতে বাধ্য, অন্যদিকে দেশের ভেতরে প্রতিশোধ চাওয়া একাংশের চাপে পড়েছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো সরকারকে দুর্বল ও প্রতিক্রিয়াহীন হিসেবে আখ্যা দিচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার মধ্যে ছিল পাঞ্জাব প্রদেশের 4টি এলাকা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ ও কোটলি। পাকিস্তান জানায় হামলায় অন্তত 26 জন নিহত, যাদের মধ্যে শিশু এবং কিশোরও রয়েছে। আহত হয়েছে অন্তত 46 জন। একাধিক মসজিদ ধ্বংস হয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে এবং পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারত দাবি করেছে তারা এই অভিযানে জঙ্গিদের অবকাঠামো ধ্বংস করেছে। সামরিক সূত্র মতে এটি ছিল নির্দিষ্ট লক্ষ্যে প্রিসিশন স্ট্রাইক। ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় ভারতের নিজস্ব আকাশসীমা থেকেই, ফলে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এড়াতে পরিকল্পিত ছিল। ভারত বলছে অভিযানে নিহত হয়েছে প্রায় 70 জন জঙ্গি, তবে পাকিস্তান এই দাবিকে অপ্রমাণিত ও ভিত্তিহীন বলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন কাশ্মীরে হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে বের করা হবে, আর তার প্রতিফলনেই অপারেশন সিন্দুর। এই নামকরণও প্রতীকী। সিঁদুর সেই লাল রং যা হিন্দু ধর্মাবলম্বী বিবাহিতারা সিঁথিতে পরেন। পেহেলগাম হামলায় যেসব নারী স্বামী হারিয়েছেন, তাদের জন্য এটি এক করুণ প্রতীক। পাকিস্তান প্রতিক্রিয়া জানায় তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে 3টি সর্বাধুনিক রাফাল। যদিও ভারত এ নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে পাকিস্তান স্বীকার করেছে ভারত তাদের সীমান্ত অতিক্রম না করেই হামলা চালিয়েছে। অর্থাৎ বর্তমান সংঘাত এখনও সীমিত পরিসরের মধ্যে রয়েছে, তবে উত্তেজনার মাত্রা অনেক বেশি। সামরিক বিশ্লেষকগণ বলছেন এটি একটি ক্লাসিক সিগন্যাল ওয়ারফেয়ার। উভয় দেশ যুদ্ধ শুরু করেনি, কিন্তু যুদ্ধের বার্তা পাঠিয়েছে। এর পেছনে আছে রাজনৈতিক ব্যাকড্রপ। ভারত 2016 ও 2019 সালেও এ ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করেছে। এবারও হয়তো তারা চেয়েছে নির্বাচনের আগে নিজেদের নিরাপত্তা শক্তি প্রমাণ করতে। এদিকে কূটনৈতিক সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, ভিসা স্থগিত করেছে এবং কূটনীতিক বহিষ্কার করেছে। পাকিস্তান হুমকি দিয়েছে সিমলা চুক্তি বাতিলের। একে অপরের বিরুদ্ধে জাতিসংঘে পাল্টাপাল্টি অভিযোগ তোলা শুরু হয়েছে।
আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয় দেশকে সংযমের আহ্বান জানিয়েছে। তবে চীন এখনও নীরব এবং সৌদি আরব বা তুরস্ক কোনো মধ্যস্থতার ভূমিকা নেয়নি। অনেকেই আশঙ্কা করছেন, কূটনৈতিক চ্যানেল না খুললে দুই দেশের মধ্যে সীমিত সংঘাত পরমাণু উত্তেজনার দিকে গড়াতে পারে। এই সংকটে মানবিক দিকটিও কম গুরুত্বপূর্ণ নয়। পাকিস্তানের সাধারণ নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে ছিল শিশুও। ভারত যদি শুধুই জঙ্গি ঘাঁটিতে হামলা করত তাহলে একরকম হতো, কিন্তু উপাসনালয়ে আঘাত ও বেসামরিক মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকারকেই প্রশ্নবিদ্ধ করছে। একই সাথে পাকিস্তান যদি প্রতিশোধ নেয় এবং ভারতীয় শহরে বেসামরিক ক্ষতি হয়, তাহলে মানবিক বিপর্যয় তৈরি হবে। মিডিয়ার প্রতিক্রিয়াও দুই দেশে ভিন্ন। ভারতে মূলধারার মিডিয়ায় হামলাকে দুঃসাহসিক প্রতিশোধ বলা হচ্ছে, আর পাকিস্তানের মিডিয়ায় এটি নিরীহ মানুষ হত্যা। সোশ্যাল মিডিয়ায় মানুষ বিভক্ত, কেউ বলছে এটাই উচিত হয়েছে, কেউ আবার বলছে শান্তিই একমাত্র পথ। এখন প্রশ্ন হলো, এরপর কি? সামনে রয়েছে তিনটি পথ: সীমিত প্রতিক্রিয়া ও থেমে যাওয়া, পূর্ণাঙ্গ যুদ্ধ বা আন্তর্জাতিক কূটনীতির মধ্যস্থতায় আলোচনায় ফেরা। তিনটির মধ্যেই এখন বাজি ধরেছে ইতিহাস। তবে কূটনীতির দরজা একেবারে বন্ধ হয়নি। মধ্যপ্রাচ্য বা চীন যদি সক্রিয়ভাবে মধ্যস্থতায় নামে, তাহলে এই আগুন ঠেকানো সম্ভব বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। পাকিস্তানে প্রথম আক্রমণেই ব্যর্থ হলো ভারত, আর সেই ব্যর্থতায় সম্মানের পাশাপাশি ব্যাপক অর্থের ক্ষতি পোষাতে অনেকদিন ভুগতে হবে দেশটিকে। পাকিস্তানের দাবি অনুযায়ী আক্রমণে অংশ নেওয়া 5টি রাফাল বিমান ভূপাতিত করেছে দেশটি, যার মূল্য $100 কোটি বেশি। ফ্রান্সের তৈরি এই রাফাল বিমানের উপর অতিরিক্ত ভরসা করে ভারত আরও 26টি কেনার বায়না করেছে, যার জন্য ভারতকে গুনতে হবে $740 কোটি। কিন্তু ফ্রান্সের এই 5th প্রজন্মের যুদ্ধ বিমানের ব্যর্থতায় ভারতের এখন মাথায় হাত। সম্মানের পাশাপাশি মিলিয়ন ডলারের ক্ষতি মেনে নিতে পারছে না মোদি সরকার। ভারতের অন্যতম আকাশ শক্তি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান, যাকে ভারত ঘোষণা করেছিল 5th জেনারেশনের সবচেয়ে সর্বাধুনিক আর ভয়ঙ্কর যুদ্ধ বিমান বলে। কিন্তু সেই রাফালই আটকে গেল পাকিস্তানের চীনা রাডারের জালে। পাকিস্তানের আকাশ শক্তির প্রায় শতভাগই চীন আর তুরস্ককে দিয়ে সাজানো। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান থাকলেও সেটা আক্রমণে ব্যবহার করা যাবে না চুক্তি অনুযায়ী। আর ভারত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের শক্তিতে বলিয়ান। ফ্রান্সের 5th জেনারেশনের শক্তিকেই ভারত প্রথম ভরসা করে পাকিস্তান আক্রমণে আকাশে ছেড়ে দেয়। কিন্তু ভরসার সেরা অস্ত্র রাফাল চীনা রাডারে ধরা পড়লে পাকিস্তান ভূপাতিত করে মাটিতে নামিয়ে আনে। ভারতের দম্ভ চূর্ণ হয়ে ভূপাতিত হয় পাকিস্তানের ভূখণ্ডে। পাকিস্তান আক্রমণে তাই 3টি রাফাল ব্যবহার করে দেশটির বায়ুসেনারা। কিন্তু সব রাফালকে খেলনায় পরিণত করেছে পাকিস্তান। 3টি রাফাল সহ আরও 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাক সেনারা। আর এতেই ভারতের আকাশ শক্তি নিয়ে প্রশ্ন উঠেছে খোদ দিল্লিতেই। ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, এই হামলায় এ পর্যন্ত 26 জন পাকিস্তানি নিহত হয়েছেন। তবে যদি মনে করা হয় ভারতের এই হামলায় ক্ষতির মুখে পড়েছে কেবল পাকিস্তান, তাহলে ভুল হবে। সমীকরণ পাল্টে পাকিস্তানে চালানো এই হামলায় 5টি ভারতীয় রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়েছে পাকিস্তান, যা বড় ধরনের ক্ষতির মধ্যে ফেলেছে ভারতকে। ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 ও অন্যটি মিগ-29 যুদ্ধ বিমান। সু-30 ও মিগ-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধবিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধবিমানের বহর আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু প্রথম আঘাতেই ভূপাতিত হয়ে ফ্রান্সের তৈরি রাফাল তার সক্ষমতার পরিচয় দিতে পারেনি। ভারতের এই রাফাল যুদ্ধবিমান কেনার খবরে এটি মোটামুটি আন্দাজ করা হয়েছিল যে এই যুদ্ধবিমানগুলোর লক্ষ্য হয়তো পাকিস্তানি হবে, কারণ সম্প্রতি পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার জের ধরে ভারত পাকিস্তানের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করছিল। কূটনীতিকরা ধারণা করেছিল যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে। সকলের আশঙ্কা সত্যি করেই পাকিস্তানে গতকাল মধ্যরাতে বিমান হামলা চালায় ভারত। এর জবাবে ভারতের 5টি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দেয় পাকিস্তান। যদিও ভারতের দাবি পাকিস্তান তাদের 3টি রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাহাওয়ালপুর অঞ্চলের কাছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় পাকিস্তানি রাডার সিস্টেম ভারতীয় যুদ্ধবিমানটিকে দেখতে পায় এবং সাথে সাথেই গুলি করে ভূপাতিত করে সেটি। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধবিমান কেনে ভারত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, এই 26 রাফাল যুদ্ধবিমানের মূল্য প্রায় $740 কোটি। রাফাল যুদ্ধবিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার MiG-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধবিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, দেশটির মাটিতে আক্রমণে অংশ নেওয়ার পরই ওই 5টি ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান, কয়েকটি মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জিও টিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলার পর পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। এছাড়া লাইন অফ কন্ট্রোলের বরাবর দুধনিয়াল সেক্টরে পাকিস্তানের মিসাইল হামলায় একটি সেনা পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে। মে গভীর রাতে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালায় ভারত। ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর নন ডেলিভারেবল ফরওয়ার্ড তথা NDF মার্কেটে ডলারের বিপরীতে পতন ঘটেছে ভারতীয় রুপির। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী NDF গত এক মাসে ভারতীয় রুপি অনশোর স্পট মার্কেটে 84.64 থেকে 84.68 রেঞ্জে লেনদেন করেছে, যা মঙ্গলবারে 84.4325 নেমে এসেছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তবে ভারত এখনও এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। ভারতীয় কাশ্মীরের স্থানীয় 4টি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাতে হিমালয় অঞ্চলের পৃথক এলাকায় 3টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি Su-300 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় বাহিনী চরমপন্থী গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার সদর দপ্তরে হামলা চালিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারত লক্ষ্যবস্তু নির্বাচন এবং হত্যা কার্যকর করা পদ্ধতিতে যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, এই সমস্ত সংঘর্ষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে করা হয়েছে। পাকিস্তান একটি অত্যন্ত দায়িত্বশীল রাষ্ট্র, তবে আমরা যে কোনো মূল্যে পাকিস্তানের সম্মান, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, 2025 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে, যেখানে পাকিস্তানের অবস্থান 12তম। সেক্ষেত্রে ভারত পাকিস্তানের সামরিক যুদ্ধ দুই দেশের জন্য এক ভয়াবহ পরিণতি হতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। জেলেনস্কির সঙ্গে খনিজ চুক্তির পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন বিষয়ে অনেক নমনীয় হয়েছে। উল্টো ইউক্রেনের পাশে থেকে যে কোনো সহায়তা করতেও প্রস্তুত যুক্তরাষ্ট্র, যা ভালোভাবে নেয়নি রাশিয়া। জেলেনস্কি আর ট্রাম্পের চুক্তির পর ইউক্রেনে আক্রমণের ধার আরও বাড়িয়ে দিয়েছিল পুতিন, কিন্তু এবার হঠাৎই ইউটার্ন নিল ইউক্রেন। এতদিন রাশিয়ায় আক্রমণ তো দূরের কথা, প্রাণ বাঁচাতে ব্যস্ত ছিল ইউক্রেন। সেই ইউক্রেনই এবার ভয়াবহ আক্রমণ করলো মস্কোতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত সাহস আর শক্তি ইউক্রেন কোথায় পেল? এই প্রশ্নের উত্তরে বারবার চলে আসছে যুক্তরাষ্ট্রের নাম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের মদদে রাশিয়া আক্রমণের সাহস পেয়েছে ইউক্রেন। কেবল আক্রমণই নয়, এবার রীতিমতো হুমকিও দিয়ে রাখল ইউক্রেন। আসন্ন 9 মে রাশিয়ায় হামলা করার হুমকিতে রীতিমতো হতবাক গোটা বিশ্ব। ওই দিন রাশিয়ায় বেশ কয়েকজন বিশ্ব নেতার অংশ নেয়ার কথা রয়েছে। ইউক্রেন ঘোষণা করেছে, হামলায় যদি বিশ্ব নেতারা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দায় নেবে না জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মোড় নিয়ে এবার রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের এই হামলায় মস্কো সহ দূরবর্তী বেশ কিছু এলাকায়ও এর প্রভাব পড়েছে, যা পণ্ড করে দিতে পারে পুতিনের সামরিক প্যারেড, যেখানে বিশ্ব নেতাদের উপস্থিত হবার কথা ছিল। রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত ভর ড্রোন হামলার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে যান চলাচল সীমিত করা হয়েছে। কিছুদিন পরেই মস্কোতে একটি সামরিক কুচকাওয়াজের পরিকল্পনার মধ্যেই এমন হামলার ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কোতে মোট 19টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আগামী 9 মে সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বযুদ্ধের বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুচকাওয়াজে অংশ নেবেন। বৃহৎ এই সামরিক প্যারেডে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতাদের উপস্থিত হবার কথা ছিল। রাশিয়ার সংবাদ সংস্থাগুলো ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে, মস্কোর 4টি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে শহরের প্রধান সেরেমেতিয়েভো বিমানবন্দরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভলগোগ্রাদ এবং নিজনি নভগোরড সহ অন্যান্য শহরের বিমানবন্দরগুলোতেও যান চলাচল ব্যাহত হয়েছে। টেলিগ্রামের এক পোস্টে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানী মস্কোর দিকে আসার সময় কমপক্ষে 19টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এর আগের রাতেও 4টি ড্রোন গুলি করে ভূপাতিত করে রুশ বাহিনী। তিনি আরও জানান, দক্ষিণ মস্কোর একটি প্রধান সড়কে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছিল, তবে শহরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
রুশ মিডিয়া একটি সুপারমার্কেটের ছবি প্রকাশ করেছে যেখানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ভেরোনেজ এবং পেনজার গভর্নররা জানিয়েছেন তাদের অঞ্চলে যথাক্রমে 18টি এবং 10টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন বলেছেন, সোমবার গভীর রাতে রিলস্কো শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশনে হামলা চালানো হয়েছে। এতে 2 কিশোর আহত হয়েছে। তিনি টেলিগ্রামের এক পোস্টে বলেন, শহরে হামলার কারণে 2টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাত ভর পুরো রাশিয়া জুড়ে 105টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। 9 মের ভিক্টরি ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি এই দিনটিতে রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শন এবং জনসমর্থন কুড়ানোর পরিকল্পনা করেছিলেন। মস্কোর রেড স্কয়ারে এই কুচকাওয়াজে হাজার হাজার মানুষ অংশ নেয়ার কথা, যেখানে তারা নাৎসি জার্মানিকে পরাজিত করায় সোভিয়েত অবদান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় 2.5 কোটি সোভিয়েত সৈন্য ও বেসামরিক নাগরিককে স্মরণ করবে। তবে ড্রোন হামলার পর সেভাস্তোপোল ও ক্রাসনোদার শহরে ভিক্টরি ডের প্যারেড বাতিল করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে গত মাসে পুতিন ঘোষণা দেন 9 মে উপলক্ষে ইউক্রেনে 3 দিনের একতরফা যুদ্ধবিরতি থাকবে, যাকে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেন, অন্তত 30 দিনের দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ছাড়া তিনি রাজি নন। তিনি সতর্ক করে বলেন, যারা ভিক্টরি ডে উদযাপনে মস্কো যাচ্ছেন তারা যেন মনে রাখেন ইউক্রেন রাশিয়া ভূখণ্ডে যা ঘটবে তার জন্য দায়ী নয়। জেলেনস্কি বলেন, 9 মে পুতিনকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের করে আনার জন্য আমরা কোনো নাটক করব না। এর জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জেলেনস্কির বক্তব্য হুমকির শামিল। জেলেনস্কি সম্প্রতি দাবি করেন ইউক্রেন 2 চীনা যোদ্ধাকে আটক করেছে এবং আরও কিছু দেশের নাগরিকও রাশিয়ার বাহিনীতে রয়েছে বলে মনে করছে কিয়েভ। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে এবং চীনা নাগরিকদের যুদ্ধ থেকে বিরত থাকার আহ্বান জানায়। ইউক্রেন ড্রোন ব্যবহারের মাধ্যমে রাশিয়ার বিপুল শক্তি ও সম্পদের বিপরীতে ভারসাম্য আনার চেষ্টা করছে। গত শনিবার কিয়েভ দাবি করে প্রথমবারের মতো তারা একটি রুশ Su-30 যুদ্ধবিমান সাগর পথে পাঠানো ড্রোন দিয়ে ভূপাতিত করেছে। এছাড়া ইউক্রেনের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন তাদের সেনারা এখনও রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থান করছে, যদিও মস্কো দাবি করে সেখান থেকে কিয়েভের বাহিনীকে পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে।